এরপরে বলতেছে তাকে হাজির করা হলে চারটা কথা। আদালত উপস্থিত হলে বা হাজির হলে এই কথাবার্তাগুলো সবসময় ফৌজদারিতে বিভিন্ন সেকশনে বলা থাকে। আর বিনা ওয়ারেন্টে গ্রেপ্তার করে বা আটক থাকলে তখন আপনার যদি জামিনযোগ্য অপরাধ হয়, সে জামিনের আবেদন করলে সে জামিন পাবে। এতটুকুই বলছে এখানে। সে যদি উক্ত অফিসারের হেফাজতে থাকার সময় বা উক্ত আদালতের কার্যধারার কোন পর্যায়ে জামিন নিতে প্রস্তুত থাকে, তাহলে তাকে জামিন দিতে হবে। এখন সবাই তো জামিন নিতে প্রস্তুত থাকে, কিন্তু এই জামিনে যাওয়ার কিছু ক্রাইটেরিয়া আছে। সে ক্রাইটেরিয়া কি? জামিনে নেওয়ার ক্রাইটেরিয়া হচ্ছে তার জামিনদার দিতে হবে, তার বন্ড দিতে হবে। এই সবগুলো সম্পন্নের পরে সে জামিন পাবে। এরপরে বইয়ের ভাষায় কি বলে দেখেন, তবে উক্ত অফিসার বা আদালত উপযুক্ত মনে করলে তার নিকট হতে জামিন গ্রহণের পরিবর্তে অথবা বর্ণিতভাবে হাজির হওয়ার নিমিত্তে জামিনদার ব্যতীত মুসলেখা সম্পাদন করলে তাকে মুক্তি দিতে পারবে। তবে আরো সত্য থাকে যে এই ধারার কোন বিধান 107 ধারার 4 উপধারা অথবা 117 ধারার 3 উপধারার কোন বিধানকে প্রভাবিত করবে বলে গণ্য করা হবে। 107 ধারায় কি আছে কেউ বলতে পারেন? ফৌজদারিতে মুসলেখা তাইলে অসদাচরণের মুসলেখার ব্যাপারটা এই সেকশনে প্রভাবিত করবে না। তো এত পেশা আমাদের মনে রাখার দরকার নেই। আমরা শুধু মনে রাখবো কি জানেন, শুধু একটা কথা মনে রাখবো, 193 ধারায় বলতে যোগ্য অপরাধের ক্ষেত্রে আসামি অবশ্যই জামিন পাবে, এবং এই জামিন পাওয়াটা হচ্ছে তার জন্য আইনগত অধিকার, এটা তার সাংবিধানিক অধিকার। যেহেতু আইনে তাকে বলে দিতে সে এই অপরাধের জন্য অবশ্যই জামিন পাবে, সে এই অপরাধের জন্য কি পাবে? অবশ্যই জামিন পাবে। এখন কথা হচ্ছে কোন অপরাধটা জামিনযোগ্য আর কোন অপরাধটা জামিনযোগ্য নয়, এটা কোথায় বলা আছে? দ্বিতীয় তফসিলের 5ম কলামে। দ্বিতীয় তফসিলের 5ম কলামে। আমরা কি করব, যখন কোন মক্কেল আসবে, আসামি আসবে, তার আত্মীয়স্বজন আসবে জামিনের জন্য, সর্বপ্রথম কি করতে হবে? দ্বিতীয় তফসিল দেখতে হবে। জামিনযোগ্য কি? আগে দেখতে হবে অপরাধটি জামিনযোগ্য না জামিন অপরাধটা জামিনযোগ্য কি না অযোগ্য। এখন জামিনযোগ্য হোক আর জামিন অযোগ্য হোক, যদি জামিনযোগ্য হয় তাহলে ভালো, সর্বসাধারণে জানে না। এখন আপনি জামিনের জন্য 10,000 টাকা নিয়ে নিলেন, ঠিক আছে, ওই জামিন করানোর জন্য 10,000 টাকা নিয়ে নিবে। এখন বলেন ভদ্র পেশা বলছিলাম যে চুরি নাকি অ্যাডভোকেটের পেশা ভদ্র? একটা হলো সম্মানের চুরি আর একটা হলো চোরার চুরি। কেউ ভাইয়া যে ভদ্র পেশা চুরি বলি, এটা আমার ওস্তাদের শিখানো, আমার কথা নয়। এই যে বঙ্গবন্ধু ল কলেজের টিচার সাইফুল ইসলাম সোহেল স্যারের কাছে পড়তে উনি চুরি পড়াতে আমাদেরকে বলছেন যে বাংলাদেশের সবচেয়ে ভদ্র পেশা হলো চুরি, কারণ এটা ছাড়া তো মানুষ চলতে পারে না। আমরা হার হামেশায় এই কাজ করতেছি, ভদ্র অভদ্র সবাই কি জানি বলে যে মিথ্যার উপর বসে থাকি আর এইগুলো করি। উনি বলেন যে সবচেয়ে ভদ্র পেশা হচ্ছে এটা।
এরপরে অ্যাডভোকেটরা কি করে? অ্যাডভোকেটরা যারা ফৌজদারিতে প্র্যাকটিস করে তারা সারাদিন তিত্তের কাকের মতো বসে থাকে যে জামিন চাইতে কেউ আসে কিনা। আমাদের মতো যারা নতুন অ্যাডভোকেট হয় তারা যেখানে প্রোডাকশন আসে, প্রোডাকশন বলতে বুঝায় বিকেলে সন্ধ্যায় পুলিশে গ্রেপ্তার করে, পুলিশ ভ্যানে করে আসামিকে নিয়ে আসে না, যে জায়গায় আসামি নামায় ওই জায়গায় অনেকে গুড়গুড় করে যে যা হোক। তাহলে কে বলছে যে জামিন কঠিন? জামিন কঠিন না, জামিন হলো ইজি একটা ব্যাপার। যদি সে জামিনযোগ্য অপরাধ করে আসে তাইলে জামিন নেওয়া ইজি। ওখানে কোনো কিছুই নেই, ওখানে আপনার আসামির জন্য 496 অনুযায়ী জামিন চাইতে হবে, তারপরে মুসলেখা সম্পাদন করতে হবে, বন্ড দিতে হবে। আর যদি ক্ষেত্র বিশেষে জামিনদার চায় কোর্টে তাহলে জামিনদার দিতে হবে। জামিনদার তো অ্যাডভোকেটরাই হয় বেশি ক্ষেত্রে, তাইলে তো মোটামুটি জামিনদার পাওয়ার কথাই। তাইলে 496 নাম্বার সেকশন গেল। এটা আসামির কোন ধরনের অধিকার বলছি? 496 আইনগত অধিকার। আইনগত অধিকার। এটা কিন্তু সাংবিধানিক অধিকার। অধিকার, আইন অধিকার, এই প্রশ্নটা আছে পরীক্ষায় আসে যে এটা আমার এখানে একটা করতেছে যে খুব ঝামেলা। আরেকটা আইডি আনমিউট করা, ওই থেকে সাউন্ড হচ্ছে বেশি। আনমিউট করেন। ঠিক আছে, আমি করে দিচ্ছি। আমি হয়েছে ভাইয়া এখন একজন আনমিউট আছে, এখন একজন আনমিউট আছে। ফাতেমা বিনতে। ও আচ্ছা, আমি নিজেই আজকে আচ্ছা, মেয়ের আইডি থেকে আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাইয়া। আর ভাইয়ার আজকে তো নেটওয়ার্ক সমস্যা করতেছে। নেটওয়ার্ক সমস্যা করতেছে, যে নেটওয়ার্ক কেন জানি চিটং এর 2-3 দিন থেকে একটু নেটওয়ার্কটা সমস্যা করতেছে। আবার যে রুমে বেশি নেটওয়ার্ক পাওয়া যায় ওই রুমে যে বিল্ডিং এর আওয়াজ বলতেছি, আওয়াজটা একটু বেশি। ভাইয়া সকালবেলা নেট তো বেশ ভালো ছিল, যে কদিন সকালে ক্লাস করেন নেট কিন্তু ভালো থাকে। আচ্ছা দাঁড়ান, আমি নেট ওপেন করি। ফুল বন্ধ কিভাবে করবো? ফুল বন্ধ করে দিলাম। আচ্ছা, এখন ভালো মতো শুনতে পাবেন। তাইলে ওই নেট ওপেন করছি, যা হোক। তাহলে কথা হচ্ছে আপনার, যদি আপনাদের পরীক্ষায় আসে ইন হোয়াট কেসেস বেল টু বি টেকেন, তাহলে এটা কত ধারার বিধান? 496। 496। এই হালকা পাতলা ইংলিশটা আমাকে একটু মনে রাখবেন। এরপরে দেখেন, এখানে জামিনযোগ্য অপরাধের ক্ষেত্রে জামিন প্রাপ্তির সুযোগ হচ্ছে আইনগত অধিকার। এরপরে জামিন দেওয়াটা হচ্ছে আদেশ সূচক। জামিন দেওয়াটা হচ্ছে কোন ধরনের? আদেশ সূচক। আর 496 ধারায় আদালত যে জামিন দিবে এটা আদালতের জন্য বাধ্যতামূলক। বুঝে পাইছেন? জি ভাইয়া। জামিন দিবে 496 ধারায়, এই ক্ষেত্রে আদালত জামিন দিতে বাধ্য। এরপরে এটা আসামির কোন ধরনের অধিকার বা অভিযুক্তের কোন ধরনের অধিকার? আইনগত অধিকার। এরপরে জামিন কাকে বলে? আমরা সাধারণত মনে করি কি জামিনটা হচ্ছে আপনার কাউকে গ্রেপ্তার করলে কোর্টে তাকে কি করা? জামিন দেওয়া, মুক্তি দেওয়া। মামলা চলাকালীন সময়ে সে পুলিশ হেফাজত থেকে ছাড়া পাওয়া, এটা হচ্ছে জামিন। আগাম জামিন নিয়ে আসে দেখি অনেকে।
আচ্ছা ঠিক আছে, বলবো আগাম জামিনও বলবো। আগাম জামিন হচ্ছে 498তে, একটু অপেক্ষা করেন। এরপরে হচ্ছে আইনগত দিক থেকে যদি বলে, পুলিশের হেফাজত হতে মুক্তি দিয়ে অভিযুক্ত ব্যক্তিকে নির্দিষ্ট দিনে এবং সময়ে আদালতে হাজির হওয়ার সত্ত্বে জামিনদারের নিকট সমর্পণ করাকে জামিন বলে। কি বলে আপনার? পুলিশ হেফাজত হতে মুক্তি দিয়ে, পুলিশ হেফাজত হতে মুক্তি দিয়ে অভিযুক্ত ব্যক্তিকে নির্দিষ্ট দিনে এবং সময়ে আদালতে হাজির হওয়ার সত্ত্বে জামিনদারের নিকট সমর্পণ করাকে জামিন বলে। এরপর হচ্ছে 497। এই 497 এর হেডলাইনে বলতেছে, জামিন অযোগ্য অপরাধের ক্ষেত্রে যখন জামিন মঞ্জুর করা যাবে। জামিন অযোগ্য অপরাধের ক্ষেত্রে যখন জামিন মঞ্জুর করা যাবে। আপনাদের বইতে সেম জিনিস লেখা আছে? জামিন অযোগ্য অপরাধের ক্ষেত্রে লেখা আছে যখন জি ভাইয়া। আছে? পিলি মাস্টার বই কাদের কাছে আছে? জি ভাইয়া, এইটাই লেখা। জামিনের ক্ষেত্রে লেখছে পিলি জি ভাইয়া, মাস্টারে? অপরাধের ক্ষেত্রে যখন জামিন মঞ্জুর করা যাবে। জামিন অযোগ্য অপরাধের ক্ষেত্রে যখন জামিন মঞ্জুর করা যাবে। আমাদের সময়ে লেখা ছিল জামিনযোগ্য অপরাধের ক্ষেত্রে যখন জামিন মঞ্জুর করা যাবে। এটা হবে জামিন অযোগ্য অপরাধের ক্ষেত্রে। তাইলে 96 হচ্ছে জামিনযোগ্য অপরাধের ক্ষেত্রে, 497 হচ্ছে জামিন অযোগ্য অপরাধের ক্ষেত্রে। এখন প্রশ্ন হচ্ছে, জামিন অযোগ্য অপরাধের ক্ষেত্রে কি জামিন পাওয়ার যোগ্য আসামি জামিন পাবে? পাবে ভাইয়া। হ্যাঁ, ক্ষেত্র বিশেষে সে জামিন পাবে। ক্ষেত্র বিশেষে কি করবে? সে জামিন পাবে। ওখানে বলতেছে আপনার প্রথমে জামিন অযোগ্য অপরাধে অভিযুক্ত কোনো ব্যক্তি গ্রেপ্তার হলে, জামিন অযোগ্য অপরাধে যদি কোনো ব্যক্তি গ্রেপ্তার হয় বা কোনো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কর্তৃক বিনা পরোয়ানায় আটক থাকলে, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কর্তৃক বিনা পরোয়ানায় আটক হয়ে আছে, অথবা আদালতে হাজির হলে বা তাকে হাজির করা হলে, সেম কথাবার্তা আগের গুলো, অনেকটা সেম কথাবার্তা। ঠিক আছে? তাহলে এইবার কিন্তু বেশ কম হচ্ছে শুধু ওখানে আপনি জামিনযোগ্য অপরাধ করছেন আর এখানে জামিনের অযোগ্য অপরাধ করছেন। তাইলে জামিনযোগ্য হলে আপনার 496 আর জামিনের অযোগ্য হলে 497। সেই ক্ষেত্রে কি করবে? যখন আপনি জামিনের অযোগ্য অপরাধ করছেন সেই ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে আদালত জামিন মঞ্জুর করবে। কোন ক্ষেত্রে করবে না, একেবারেই জামিন দিবে না? কোন ক্ষেত্রে? যে ক্ষেত্রে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড, দণ্ডনীয় কোনো অপরাধে অপরাধী বলে বিশ্বাস করার মতো যুক্তিসঙ্গত কারণ থাকে, তাকে উক্তরূপে মুক্তি দেওয়া যাবে না। তাইলে আমরা এবার এই যে বলি আপনাদেরকে, দণ্ডবিধির 53 নম্বর সেকশন, এইটা ফৌজদারির জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমাদেরকে এই জিনিসগুলো বুঝতে হয়। ফৌজদারি বুঝতে গেলে এখন কি কথাবার্তা ভালো মতো শোনা যায়? জি ভাইয়া। তাহলে শোনা গেলে আমরা সবাই শুনি। এরপরের কথা হচ্ছে, আপনার ফৌজদারি বুঝতে গেলে একটু দণ্ডবিধির জ্ঞানটাও থাকতে হয়। না হয় দণ্ডবিধি ছাড়া ফৌজদারি বোঝা যায় না, ফৌজদারি ছাড়া দণ্ডবিধি বোঝা যায়, কিন্তু দণ্ডবিধি ছাড়া ফৌজদারি বোঝা যায় না। এখানে সত্য দিল কি, যদি মৃত্যুদণ্ডে দণ্ডনীয় অপরাধ করে অথবা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধ করে, তাইলে সাধারণত জামিন দিবে না। এখন কথা হচ্ছে, কাউকে ধরে নিয়ে গেল,
পুলিশে গ্রেপ্তার করে নিয়ে গেছে, পুলিশ নিয়ে গিয়ে প্রথমে তাকে কার কাছে দিবে, উপস্থাপন করবে কার কাছে, আদালতে। ম্যাজিস্ট্রেটের কাছে। ভেরি গুড। তাহলে সাধারণত এই ম্যাজিস্ট্রেটের এই অপরাধে জামিন দেওয়ার ক্ষমতা থাকে না। মৃত্যুদণ্ডের আসামি, যাবজ্জীবন কারাদণ্ডের ধারার আসামি সাধারণত ম্যাজিস্ট্রেটে প্রথম দিন জামিন দিবেই না, যেটা আইনেই বলে দিছে। এখন কথা হচ্ছে দণ্ডবিধিতে আপনার কয়টা ধারায় মৃত্যুদণ্ডের কথা বলা আছে? 10টা ধারায় মৃত্যুদণ্ডের কথা বলছে। তাইলে ওই 10টা ভাইয়া ধারা এখন 303 একটা ধারা বাতিল হয়ে গেছে, এখন সংশোধন করছে। 303 বাতিল করে দিছে, কি করছে? ওই দেখলাম বইয়ে যে 303 নাকি বাতিল করে দিছে, মানে এটা এখন মানে কার্যকর থাকবে 9টা মৃত্যুদণ্ড। এখন আপনি দেখলাম শুনলাম এটা বললে হবে না। আজকে সকালবেলা একজনকে বলছি, সে বলে যে 25 তারিখ লিখিত পরীক্ষা শুনছে। আমি বলি যে শোনা কথা তো হবে না। শুনলাম বলতে ভাইয়া দেখছি আমি আর কি এতে সংশোধন করছে যে সেইখানে আমি একটু গুগলে সার্চ দিছিলাম, এটা নিয়ে আমি একটু কনফিউশনে ছিলাম, তো মানে ওই যে কারেকশন করার জন্য এই জন্য জি গুগলে সার্চ দিছিলাম। হুম। এখন দণ্ডবিধিতে কি আছে? আর কথা বলে না। রাবি আপা স্যার আর কেউ দেখছেন? না ভাই, আমরা তো দেখি আমরা এই যে এটা সংশোধন। সংশোধন হচ্ছে, জি সিআরপিসিতে সংশোধন হয়েছে, আর কোনটা সংশোধন হচ্ছে শুনি নাই। হ্যাঁ আমি তো জানি সিআরপিসি সংশোধন হয়েছে, কিন্তু পিসিতে সংশোধন হয়নি। আচ্ছা যা হোক, সংশোধন হলো সেটা একটা সেকশন, এটা বড় ব্যাপার নেই, এটা আমরা পরে ধরে নিব। আপাতত আমরা ধরি কি 10টা সেকশনে মৃত্যুদণ্ড। এরপরে যাবজ্জীবন কারাদণ্ড কয়টা সেকশনে? যাবজ্জীবন কারাদণ্ড আছে কয়টা সেকশনে? 55টি ক্ষেত্রে না স্যার? হ্যাঁ, 55টি। প্রায় 55টি সেকশনে যাবজ্জীবন কারাদণ্ড আছে। তাহলে এই 65টা সেকশন ছাড়া, এই 65টা সেকশন ছাড়া বাকি সেকশন গুলোর অপরাধ করলে সে জামিন পেতে পারে, কিন্তু এই 65টা সেকশন এর অপরাধ করলে সে জামিন পাবে না। এরপরে বলতেছে তবে সত্য আছে, এরপরে সত্য দিয়ে দিছে। সেই সত্যগুলো কি? জামিন অযোগ্য অপরাধে অথবা আপনার মৃত্যুদণ্ডে দণ্ডনীয় অপরাধ করলে, যাবজ্জীবন কারাদণ্ড দণ্ডনীয় অপরাধ করলো, অভিযুক্ত যদি 16 বছরের নিম্ন বয়স্ক হয়। অভিযুক্তের বয়স কত? 16 বছরের কম। এরপরে বলতেছে অসুস্থ, পীড়িত, বয়স্ক, তারপরে বলতেছে স্ত্রীলোক। ঠিক আছে? তাইলে স্ত্রীলোকরা সবসময় কি পায়? প্রিভিলেজ পায়। সাইমা আপা পরীক্ষা দিছিলেন? জি ভাই আসলাম। আচ্ছা, দিলে ভাইয়াকে একটু আনসার শিট দিয়ে দিয়েন। জান্নাত আপা আছেন, জান্নাতুল সারা? ভাই দিছি বলতে কি মানে অল্প কয়েকটা বাচ্চা আর কি, এজন্য এখন আপনি পরীক্ষা দিচ্ছেন দেখলে আপনাকে আনসার শিট দেওয়া হবে, ওই প্রশ্নগুলো প্রিন্ট নিয়ে ভালো মতো মুখস্থ করে ফেলিয়েন। যা হোক, এবার আমরা সামনে এরপরে যে সত্য দিছে সেই সত্য হচ্ছে 16 বছরের নিম্ন বয়স্ক বা স্ত্রীলোক বা পীড়িত, অসুস্থ, কম, এই ধরনের ব্যক্তি হলে আদালত তাকে জামিনে মুক্তি দেওয়ার নির্দেশ দিতে পারবে। তার মানে যদি আপনি মৃত্যুদণ্ড দণ্ডিত অপরাধও করেন, এরপর বলতেছে যাবজ্জীবন কারাদণ্ড দণ্ডনীয় করতে পারবে, এরকম অপরাধও করেন, এবং সে অপরাধী যদি বয়স 16 বছরের কম হয়, তার মানে 15 বছর 363 দিন হয়, কথার কথা। এরপর হচ্ছে সে যদি স্ত্রীলোক হয়,
তাইলে স্ত্রীলোক হলে আর কোনো কথাই নেই, সে সব অপরাধের জামিন স্ত্রীলোক ক্যাটাগরিতে চাইতে পারবে এবং আদালত চাইলে তাকে এই 497 ধারায়ও জামিন দিয়ে দিতে পারবে। এরপর অসুস্থ, পীড়িত, বয়স্ক এগুলো সব সময় থাকি। আমরা যে সিনেমা দেখি বা কিতেনি বলে যে এমনি টিভি চ্যানেলও দেখি, যখন জামিন চাওয়া হয় তখন এক নাম্বার সত্যই থাকে সে অসুস্থ, তার হার্টে রিং পরানো। অ্যারেস্ট হওয়ার আগে তার হার্টে রিং পরানো ছিল না, কিন্তু অ্যারেস্ট হওয়ার পরে তার হার্টে রিং পরাই ফেলে, পুলিশে পরাই দেয়। এবং জামিন চাওয়ার এই কয়েকটা সত্যের মধ্যে এটা একটা। তাহলে এইটা আপনাদের পরীক্ষায় আসে যে আপনার কোন ধরনের আসামি 497 ধারায় জামিন চাইতে পারবে, জামিন পাবে। তাহলে কারা কারা পাবে? 16 বছরের কম বয়স্ক বা স্ত্রীলোক বা আরেকটা কি, অসুস্থ বা পীড়িত। হ্যাঁ, অসুস্থ বা পীড়িত, তারপরে বয়স্করাও এবং মহিলারা, হ্যাঁ অক্ষম, এই তিনজন। তাইলে আমরা মোটামুটি 497 এর মূল জিনিসটা পাইলাম। এগুলো সবগুলো 497 এর একে বলে দিছে, উপবিধি একে। এরপর উপবিধি 2 বলতেছে তদন্ত, অনুসন্ধান বা বিচারের যে কোনো পর্যায়ে, তদন্ত, অনুসন্ধান বা বিচারের যে কোনো পর্যায়ে। তদন্ত করে কে? তদন্ত কর্মকর্তা। পুলিশ তদন্ত কর্মকর্তা, পুলিশ কর্মকর্তা। তদন্ত করবেন পুলিশ কর্মকর্তা। আর অনুসন্ধান করে কে? এরপরে বলতেছে বিচারের যে কোনো পর্যায়ে, যখন আপনার ট্রায়াল শুরু হয় তখনও, এরপরে যে কোনো পর্যায়ে কর্মকর্তা বা আদালতের নিকট যদি প্রতীয়মান হয় যে আসামি কোনো জামিনযোগ্য অপরাধ করেছে বলে বিশ্বাস করার মতো যুক্তিসঙ্গত কারণ নেই, তাইলে প্রথমে কি করছে, তাকে ওই সেকশনের, দণ্ডবিধির ওই সেকশনের গুলাতে ধরে নিয়ে আসছে। ধরে নিয়ে আসার পরে প্রথমে তাকে জামিন দেয়নি। সে 16 বছরের কমের ক্যাটাগরিতেও পড়তে পারে নাই, স্ত্রীলোকও না, বয়স্ক পীড়িত এরকমও না, আমাদের মতো তরুণ, চিরসবুজ। এখন কাজ করে ফেলছে কি, তাকে ডুবাই দিছে মৃত্যুদণ্ডের দণ্ডনীয় অপরাধের আসামি হিসাবে, যাবজ্জীবন কারাদণ্ডের দণ্ডনীয় আসামি হিসাবে। আসলে তদন্ত করে দেখলো, অনুসন্ধানে দেখলো যে সে এই কাজ করে নাই, সে আমার মতো ভালো মানুষ, ঠিক আছে, সে কি রকম সাদা মনের মানুষ। তাহলে কি করবে, তখনও আসামিকে জামিন দিতে পারবে। এইভাবে জামিন দিয়ে আদালতের কোন ধরনের ক্ষমতা, স্বেচ্ছাধীন। আদালতের বিবেচনামূলক ক্ষমতা, স্বেচ্ছাধীন ক্ষমতা, স্বেচ্ছাধীন ক্ষমতা, আদালতের বিবেচনামূলক ক্ষমতা। তাইলে প্রথমে বলতেছে জামিন দিবে না, এখন আপা বললো জামিন কঠিন। আসলে এখানে কঠিন কোনো কিছু নেই, আপনাকে স্টেপ গুলো, পর্যায়গুলো বুঝতে হবে। যদি জামিনযোগ্য হয় তাহলে 496-তে সবসময় জামিন দিবে, এটা আসামির আইনগত অধিকার, এটা আসামির আইনগত অধিকার এবং আদালত জামিন দিতে বাধ্য। গেছে একটা জিনিস, ওখানে আর কোনো কিছু নেই। এরপরে 497-তে প্রথমে বলতেছে জামিনের অযোগ্য অপরাধ করলে জামিন পাবে না। তারপরে বলতেছে সে যদি মৃত্যুদণ্ডের আসামি হয়, যাবজ্জীবন কারাদণ্ডের আসামি হয়, তাইলে জামিন টোটালেই পাবে না। এরপরে বলতেছে ভাই 3 জন জামিন পাবে বা 3 শ্রেণীর ব্যক্তি জামিন পাবে। যদি সে 16 বছরের কম হয়, যদি স্ত্রীলোক হয়, যদি অসুস্থ, পীড়িত, অক্ষম, তাইলে তারা এই ক্ষেত্রেও জামিন পাবে। এরপরে বলতেছে তদন্ত চলাকালে, অনুসন্ধান চলাকালে, বিচারের যে কোনো পর্যায়ে যদি আদালতকে, ম্যাজিস্ট্রেটকে সন্তুষ্ট করাতে পারে যে যে ব্যক্তি গ্রেপ্তার হয়ে হাজতবাসে আছে সে এই অপরাধের সাথে জড়িত,
তাহলে আদালত তার বিবেচনামূলক ক্ষমতা প্রয়োগ করে তাকে জামিনে মুক্তি দিতে পারবে। ওই 96টা জামিনদার দিতে হবে, বন্ড সম্পন্ন করতে হবে, ইত্যাদি ইত্যাদি। এরপরে বলতেছে এইভাবে যদি জামিন দেয়, এক দ্বারা এক উপবিধি 2 উপবিধিতে যদি জামিন দেয়, তাহলে কেন জামিন দিচ্ছে এটার কারণ লিপিবদ্ধ করবে। এটার কারণ বলতে সে কি 16 বছরের কম, নাকি স্ত্রীলোক ক্যাটাগরিতে পাইছে, নাকি অসুস্থ কম ক্যাটাগরিতে পাইছে, এটা একটা ব্যাপার। আর একটা ব্যাপার হচ্ছে আসামি যে এই অপরাধের সাথে সংশ্লিষ্ট না, তদন্তে বের হয়েছে, এটা একটা ব্যাপার। তাহলে কোনটা হয়েছে সে কারণটা লিপিবদ্ধ করবে। এরপরে বলতেছে জামিন অযোগ্য কোনো অপরাধে অভিযুক্ত ব্যক্তির বিচার সমাপ্ত হওয়ার পর এবং রায় দানের পূর্বে কোন সময় আদালত যদি মনে করেন যে আসামি উক্ত অপরাধে অপরাধী নয় বলে বিশ্বাস করার যুক্তিসঙ্গত কারণ রয়েছে, কথা খুব খেয়াল করেন, যখন আপনার কিসের হয়েছে তদন্ত হয়ে গেছে, বিচারটা সমাপ্ত হয়ে গেছে এবং রায় এখনো দেয়া হয়নি, তাহলে আদালত মনে করে কি আসামি উক্ত অপরাধের অপরাধী নয়, এটা বিশ্বাস করার যুক্তিসঙ্গত কারণ আছে। তাহলে আসামি হাজতে থাকলে রায় শোনার উদ্দেশ্যে হাজির হওয়ার জন্য জামিনদার ব্যতীত মুসলেখা সম্পাদনের পর তাকে মুক্তি দিবে। তাহলে তাকে কি করে দিবে? মুক্তি দিয়ে দিবে। কিসের জন্য? রায় শোনার জন্য। হাইকোর্ট বিভাগ বা দায়রা আদালত এবং নিজে মুক্তি দিয়ে থাকলে অন্য কোন আদালত এই ধারার অধীন মুক্তিপ্রাপ্ত কোন ব্যক্তিকে গ্রেপ্তার করাতে ও তাকে হাজতে প্রেরণ করতে পারবেন। সবার শেষে বলতেছে আপনার কাউকে জামিন দিয়ে দিছে, এটা বড় কথা নয়। জামিন যে কোর্টে দিবে দিক, আইদার হাইকোর্ট অর দায়রা অর ম্যাজিস্ট্রেট কোর্ট, তাকে কি করতে পারবে? বিচার চলাকালীন যে কোনো সময়ে জামিন বাতিল করে দিতে পারবে। বিচার চলাকালে যে কোনো সময়ে কি করবে? জামিন বাতিল করে দিবে। কথা বুঝছেন? জামিন কেন কঠিন হবে? এখানে তো জামিন সোজাই করে দিছে। হবিগঞ্জের মিনাপা আছেন, তাইলে আপনারা যখন অ্যাডভোকেট হয়ে যাবেন, যখন কোন আসামি দেখবেন যে জামিনের অযোগ্য অপরাধ করছে, তাকে প্রথমে আপনি যখন কোর্টে যাবেন, যখন কোন আসামি গ্রেপ্তার হয়ে আসছে, যখন দেখলেন জামিনের অযোগ্য অপরাধ করছে, তাহলে তাকে বোরকা টোরকা পরায় আগে স্ত্রী লোক সাজাই দিবেন, তারপরে জামিন চাইবেন। না হয় কি করতে হবে? এই দাড়ি টাড়ি লাগায়, চুল টুল সাদা করে দিয়ে, দাড়ি টাড়ি সাদা করে দিয়ে, বয়স্ক অসুস্থ পীড়িত এইভাবে সাজাই নিতে হবে। আর না হয় একেবারে ইয়াং, 16 বছরের কম, হাফ প্যান্ট পরায় তাকে কোর্টে তোলাতে হবে যাতে সে জামিন পায়। ভাইয়া বিচারক গুলো অনেক বিচক্ষণ। আচ্ছা, বিচারক গুলো অনেক বিচক্ষণ না? ঠিক আছে, না তাইলে আপনাদেরকে এই ক্যাটাগরি ভাইয়া দুষ্টামি চলে মনে করে দিলাম কি জন্য, এটা তো পরীক্ষায় আসে। আপনাকে এখানে এত পড়া পড়াইছি না, শুধু সিম্পল 3টা শব্দ বেশি মনে রাখতে হবে। 16 বছরের কম, স্ত্রীলোক, অসুস্থ পীড়িত। ঠিক আছে? এই 497 সেকশনের মূল কথাই হচ্ছে এই 3টা, পরীক্ষায় আসে এই 3টা। এরপরও যে 497 যে জামিন দিবে, এটা হচ্ছে আদালতের বিবেচনামূলক ক্ষমতা। তারপরে এগুলো রিটেনের জন্য গুরুত্বপূর্ণ। আপনি যখন জামিনের দরখাস্ত লিখবেন, তার জন্য এই ব্যাপারগুলো বেশি গুরুত্বপূর্ণ। এই যে আমরা ড্রাফটিং মোসাবিদে বলি কঠিন, ড্রাফটিং মোসাবিদে এই কারণে কঠিন। আপনাকে কি দিছে?
ড্রাফটিং এ করতে দিছে জামিনযোগ্য অপরাধ, তাহলে আপনি 496 অনুযায়ী জামিন চাইবেন। এখন আপনাকে ড্রাফটিং এর ঘটনা দিয়ে দিচ্ছে জামিন অযোগ্য অপরাধ, ওই ক্ষেত্রে আপনাকে 497 ধরে জামিন চাইতে হবে। তারপরে ব্যাপার হচ্ছে যদি আপনি এই যে আসামির নাম গ্রাম ঠিকানা দিয়ে থাকে, সে যদি স্ত্রীলোক হয় তাহলে ওই ক্যাটাগরিতে জামিন লিখবেন, জামিনের দরখাস্ত লিখবেন। এরপর যদি পুরুষ হয় তাকে দেখাবেন যে বয়স্ক, ওখানে যদি ঘটনায় আপনার কি দে বয়স্ক ব্যক্তি উল্লেখ করা না থাকে, তাইলে জামিন চাইবেন যে বয়স্ক ক্যাটাগরি ধরে, পুরুষ হলে অসুস্থ পীড়িত এইগুলো লিখে আপনাকে জামিন চাইতে হবে। এরপরে দেখা যাচ্ছে আপনার কোনোটাই পড়ে না, আমার মতো আপনার মতো সিরিয়াল সবুজ, কিন্তু তখন করতে হবে কি, তখন শুধু আপনাকে গীত গাইতে হবে সে এই ধরনের অপরাধের সাথে জড়িত নয়, শত্রুতা বশত সে খুব ভালো মানুষ, সে সরকারি চাকরি করে বা প্রাইভেট চাকরি করে, ঘটনার দিন সে চাকরিতে উপস্থিত ছিল, তার হাজিরা আছে, এরপরে সে কি তাকে ইয়ে করার জন্য, ফাঁসানোর জন্য এই ধরনের মামলায় গ্রেপ্তার করানো হয়েছে, এরপরে তার বিরুদ্ধে পূর্বে কোনো ধরনের অভিযোগ নেই, আগে তার কোনো মামলায় ছিল না, তাকে কি করছে শত্রুতাবশত এই মামলায় জড়াই দিছে। এখন ইয়ে হলে এটা আপনার সিআর মামলা হলে এটা, আর জিআর মামলা হলে পুলিশ সন্দেহবশত তাকে গ্রেপ্তার করে নিয়ে আসছে, তখন পুলিশের শত্রুতাবশত না, পুলিশ কি করছে সন্দেহবশত তাকে ঘটনার পাশ থেকে ধরে নিয়ে আসছে, সে ছিল পথচারী, পথ দিয়ে সে হেঁটে যাচ্ছে, ঠিক আছে, তাকে ওখান থেকে ধরে নিয়ে আসছে, সে আগা পিছা কিছুই জানে না, এই অপরাধের সাথে সে কোনো মতে সংশ্লিষ্ট না। তাইলে এই 497 অনুযায়ী জামিন দেওয়া আদালতের কোন ধরনের ক্ষমতা? বিবেচনামূলক বা স্বেচ্ছাধীন ক্ষমতা, বিবেচনামূলক ক্ষমতা। বিবেচনামূলক ক্ষমতা। এরপরের কথা হচ্ছে আপনার জামিন বাতিল করে কাউকে জামিন দেয়া হলো, এই জামিন বাতিল করে আবার পুনরায় গ্রেপ্তারের আদেশ করতে। বুঝিনি ভাইয়া। আপনার জামিন বাতিল করে আপনাকে জামিন দিছে বা আমাকে জামিন দিছে কোর্টে, এখন এই জামিন দেওয়ার পরও আমাকে আবার পুনরায় গ্রেপ্তার করতে বলতে পারবে কে কে, কোন কোন আদালতে? দায়রা আদালত পারবে, হাইকোর্ট পারবে, তারপরে দায়রা আদালত না, জামিন মঞ্জুরকারী আদালতও পারবে, জামিন মঞ্জুরকারী আদালতও পারবে। আপনাকে মনে করেন চিফ জুডিশিয়ালে জামিন দিছে না, সেই চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটও আবার কি করতে পারবে, আপনাকে পুনরায় গ্রেপ্তার করতে বলতে পারবে, গ্রেপ্তারের আদেশ দিতে পারবে। কেন পারে জানেন? বলেন তো তখন কোন গ্রাউন্ডে তাকে আবার অ্যারেস্ট করা হয়? হ্যাঁ, জামিনের শর্ত যদি তারা ভঙ্গ করে, বিশেষত তখন গ্রাউন্ড দেখানো হয় তার জামিন বাতিলের জন্য, গ্রাউন্ড দেখানো হয় সে আসামি পক্ষকে ভয়ভীতি দেখায়, অপহরণ করে, ইত্যাদি ইত্যাদি, ঠিক আছে, গুলি করে। আপনার জামিন পাওয়ার পরে প্রথমত বউকে মারছে, মামলা টামলা করছে, মামলা করার পরে স্বামীকে ধরে নিয়ে গেছে, এরপরে জামিন পাইছে না, জামিন পাওয়ার পরে শ্বশুর শাশুড়ি শালা সবাইকে পিটাইছে, তাইলে তার জামিন রাখবে? মামলা তো আর একটা করছে না, তখন সে জামিনে থাকতে পারবে না। এরপরে হচ্ছে আগাম জামিন, জামিন মঞ্জুর করার এবং অর্থের পরিমাণ হ্রাসের ক্ষমতা, এটাকে বলা হয় আগাম জামিন, অ্যান্টিসিপেটরি বেল। এই আগাম জামিনের অনেক কাহিনী আছে, তবে আগাম জামিনের মুখ্য সত্য হচ্ছে কি, মূল সত্য হচ্ছে কি, মূল সত্য হচ্ছে যে ব্যক্তি জামিন চাইবে তাকে অবশ্যই কোর্টে উপস্থিত থাকতে হয়। এরপরে আমাদের দেশে এই আগাম জামিন কে দিতে পারে?
মনে রাখবেন আগাম জামিন হাইকোর্ট বিভাগ। হাইকোর্টে পারে, দায়রা আদালতে পারে। তবে আমরা সবাই দায়রা হাইকোর্টেরটা হাইলাইট করি, দায়রা আদালতে আগাম জামিন চাওয়া হয় না, যেহেতু আমাদের দেশের বিচার ব্যবস্থা কলুষিত। ঠিক আছে, তাইলে আগাম জামিনের প্রধান শর্ত হচ্ছে কি? হাইকোর্ট বিভাগ। আর আসামি হাজিরে থাকতে হবে, হাজির থাকতে হবে। সশরীরে উপস্থিত থাকতে হবে আদালত। হ্যাঁ, যিনি আগাম জামিন চাচ্ছেন ওনাকে অবশ্যই আদালতের সামনে হাজির থাকতে হবে। উনি অনুপস্থিত থেকে জামিন চাইতে পারবেন না। আসলে আগাম জামিন না, শুধু সব জামিনের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য, কিন্তু আগামেরটা স্পেশাল বলে দিচ্ছে কি জন্য? যদি চিন্তা করে দেন আমি না গিয়ে পারবো তাইলে হবে না। এটা অনেক মক্কেলে জিজ্ঞেস করে যে আমি না গিয়ে পারবো না জামিন, না গিয়ে তো ভাই মামলায় না গিয়ে তো আপনার হাজিরাই হয় না, জামিন তো দূরের কথা। বুঝে পাইছেন? তাইলে আগাম জামিন কেন চাওয়া হয়, কিভাবে চাওয়া হয়? আগাম জামিন চাওয়া হয় সাধারণত যে ক্ষেত্রে হয়রানিমূলক রাজনৈতিক মামলা মোকদ্দমা করে। আমাদের দেশ ভাগের আগে, স্বাধীনতার পূর্বে পাকিস্তান আমলে এটা বেশি করত। নির্বাচন আসলে জনপ্রিয় রাজনৈতিক নেতা যেগুলো ছিল এগুলাকে পলিটিক্যাল মামলা দিয়া তখন থেকে শুরু হয়েছে। তো তখন যারা বিচারপতি ছিলেন ওনারা আরো বিচক্ষণ, ন্যায় নীতিবান ছিলেন, গণহারে আগাম জামিন দিতেন। ওখানে কোনো বাধা বিপত্তি ছিল না, যেই যাইতো তাকে দিত, এবং ওই ধরনের মামলাও হতো। এগুলা মোটামুটি দীর্ঘদিন এই অবস্থা ছিল, কিন্তু 5-10 বছর একটু এই জামিন, হাইকোর্টও জামিন পেতে ঝামেলা চলতো। যা হোক, তো এই জামিন এক সময় আপা বললো না যে কঠিন, আসলে কঠিন হয়ে গেছে। এই বছর 10 ধরে কঠিন ছিল না, হয় এর আগে জামিন তেমন কঠিন কোনো বিষয় ছিল না। এই যে 3-4 মাস 6 মাস হাজতবাস হলে দায়রা থেকেও মৃত্যুদণ্ডের প্রাপ্ত আসামি জামিন পেয়ে যেত 3 থেকে 6 মাস। আপনার এই উসিলায় জামিন চাইতে পারতো। আবার ছোটখাটো করে 167 ধারা পড়ছেন যে, এরকম কেউ আছেন? আর কথাবার্তা বলে না। 167 ধারা কেউ পড়েন নাই? জি ভাইয়া, 167 ধারায় কি বলা আছে? তদন্ত 24 ঘন্টার মধ্যে সম্পন্ন না হলে সেক্ষেত্রে যেসব পদ্ধতি, ওখানে একটা পদ্ধতির কথা কি বলা আছে? পুলিশে তদন্ত তো শেষ করতে পারে না 24 ঘন্টার মধ্যে। ভেরি গুড, এটা 24 ঘন্টার মধ্যে তদন্ত শেষ করে বা 3 দিনে তদন্ত শেষ করে নরসিংদী মুন্সিগঞ্জে 2-3 জন বেজে গেছিল। ঠিক আছে, টাকা পয়সা নিয়ে তদন্ত করছে, হাইকোর্ট তাদেরকে লটকাই দিয়েছিল। 3 দিনে কেমন হত্যা মামলা তদন্ত করছে বলো? যা হোক গেছে। এখন কথা হচ্ছে 24 ঘন্টায় করতে পারে নাই। এরপরে পুলিশকে আর কয়দিন সময় দিছে তদন্তের জন্য? 120 দিন। আবেদন 167 ধারায় বলছে তাদের 120 দিনের মধ্যে তদন্ত শেষ করতে হবে। এখন দেখেন কোন আসামি কি হয়েছে, মার্ডার কেসের আসামি, সে মনে করেন গ্রেপ্তার হলো। গ্রেপ্তার হওয়ার পরে 120 দিনের মধ্যে তদন্ত কার্যক্রম শেষ করতে পারে নাই। তখন আপনি কি করবেন? জামিন চাইবেন এবং রেফারেন্স দিবেন কি? 167 ধারার, যে মাননীয় আদালত তার তো হাজতবাস 120 দিন হয়ে গেছে, পুলিশও তদন্ত কার্যক্রম সম্পন্ন করতে পারে নাই এবং নিকট ভবিষ্যতে করতে পারবে এইরকমও আদৌ কোনো সম্ভাবনা নাই। পুলিশের তদন্ত এখনো প্রাইমারি পর্যায়ে। এরপরে হার্টেরিং করানো উপার্জনক্ষম ব্যক্তি আর খিদেরিং বলে যে অভাবে স্ত্রী পুত্র কন্যা সবাই কান্না করতে করতে সাগর, তারা অনাহার উপহাসা আছে, সে পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি, এখন দয়া করে জামিন দেন। তাহলে সেই ক্ষেত্রেও কি
আপনি জামিন পেতে পারেন। সেই ক্ষেত্রেও কি হবে? জামিন পাবেন। এখন এ ছিল ডাকু সুলতান। আপনারা ডাকু সুলতানের নাম শুনছেন? ডাকু বলতে বোঝায় ডাকাত। আর আরব আরব উপন্যাসের ঘটনা। এরকম যারা ডাকু, বা আমরা তো ওই নিজাম ডাকাতের কথা শুনছিলাম, ৯৯টা খুন করার পরে ১০০টা খুন করে আউলিয়া হয়ে গেছিলেন। ওই রকম ছাড়া ডাকাত যারা আছে তাদেরকে তো ১২০ দিন হলো জামিন দিবে না, যে অভ্যাসগত ডাকাত সত্তার হিসাবে প্রমাণিত বা সিরিয়াল কিলার। সে কি ১২০ দিনে তদন্ত শেষ না হলে জামিন পাবে? পাবে না। তার জন্য আরো অপেক্ষা করতে হবে। আর অপেক্ষাটা কতদিনের? ম্যাজিস্ট্রেট আদালত বিচার শেষ করবে কতদিনের মধ্যে? 180 দিনের মধ্যে। ১৮০ দিনের মধ্যে। আর দায়রা আদালত 360 দিন। 360। হ্যাঁ, আপনার আসামি ওই রকম, এই যে ডাকু সুলতান বলছি সেই রকম। ওইটা হলে অ্যাডভোকেটের জন্য আরো মজা। এরা তো সবসময় ডাকাত সর্দাররা পয়সাওয়ালা হয় এবং যা চায় টাকা তার চাইতে আরো বেশি দেয়। অ্যাডভোকেটরা ক্লায়েন্ট খোঁজে ওই ধরনের। ঠিক আছে? টাকা সর্দার গুলা শিক্ষিত হয়, উচ্চ শিক্ষিত হয়, আবার টাকা সর্দার গুলা উচ্চশিক্ষিত হয় না। আমার আমার হাজবেন্ড গরু এজেন্সিটা যত গরু সুর যে লিডার, উনি এত স্মার্ট, এত সুন্দর কথাবার্তা, মানে খুব দেখলে বুঝবেন না, ভদ্রলোকের মতো। গরু সুরের এখন আমাদের চন্দনেশ্বর সারা বাংলাদেশে যা ভালো গরু আছে, আমাদের চন্দনেশ্বর শঙ্কের বেল্টে শঙ্খ নদীর দুই পাশে এই গরু লালন পালন করে তো লোকজন বেশি। ওখানে তো কোরবান আসলে রেগুলার গরু চুরি হয় এবং ওই 3টা থানার উপজেলার মিলনস্থল হলো একটা জায়গায়। এরা চন্দনেশ থেকে গরু চুরি করে খুব দ্রুত 5 মিনিটের মধ্যে এরিয়া থেকে সাতকানিয়া চলে যেতে পারে, সাতকানিয়া থানার এরিয়ায় ঢুকে যেতে পারে। 10-15 মিনিটের মধ্যে বাঁশখালী, আনোয়ারা এগুলোতে চলে যেতে পারে। একটা জায়গা আছে কাছাকাছি জায়গা, আপনার 4টা উপজেলার মিলনস্থলের মতো, এটা শঙ্কর বেলটা তা আমরা দেখি। এখন কথা হচ্ছে এগুলো লালন পালন করে কে? আপনি তো ভদ্র শিক্ষিত বলতেছেন, তাদের গডফাদার কে জানেন? এরা কিন্তু এলাকার মানুষ দিয়ে চুরি করায়, নিজেরা তো করে না, তারা গিয়া দেয় আর কি। নিজের এলাকার মানুষ জড়িত থাকে, যে এলাকা থেকে চুরি করবে ওই এলাকার মানুষ থাকে। যদি বড় হলো হটকালের ঘরে দিস। হ্যাঁ, থানার দালাল আর ক্ষমতাসীন দলের লোকজন এগুলো লালন যুক্ত থাকে। থানার ভাই এখানে 498 আর 499 সংশোধন হয়েছে, আমি ছবি দিছি। 498 সংশোধন হয়েছে। হ্যাঁ ভাই, এখানে সাবসেকশন দিয়ে দিয়েছে একটা, এনি কোর্ট উইল বিল এনি ভাই ছবি দিয়ে দিছি আমি। আচ্ছা, পরে দেখবো আর একটু। 498 আর একটু পরে দেখবো। 99-তে কি সংশোধন দিছে? 99 3 সংশোধন হয়েছে ভাইয়া। ভাই 2 এর নির্মরূপ 3 করছে সংযোজিত হয়েছে, এরপর নির্মরূপ নতুন সাবসেকশন 3 সংযোজিত হয়েছে। আপনারা তো গ্রুপে দিছেন ভাইয়া, একটু পরে দেখবো। ওই গ্রুপে দিয়ে দিয়েন, তখন ভাইয়ের জন্য সুবিধা হয়। 2 নম্বর মূল কথাবার্তা যেগুলো আমরা 496 497 হচ্ছে মূল জামিনের সেকশন, আর 498টা হচ্ছে আগাম জামিনের সেকশন। সাথে 496 497-তে যে মুসলেখা সম্পাদনের জন্য টাকা পয়সার কথা বলে, বেল বন্ডের টাকা, এটা যদি বেশি পরিমাণ ধার্য করে তাহলে এটা কমানোর আবেদনও 498 অনুযায়ী করতে হয়। 498 সেকশনের কাজ তাইলে 2টা, একটা হচ্ছে আগাম জামিন আর একটা হচ্ছে বেল বন্ডের টাকা ওই কমানোর আবেদন করা। কোনটা করা যায়?
দায়রা আদালতে আর হাইকোর্টে। যা হোক, এরপরে ইয়েতে পরের সেকশন যেগুলো আছে, সেকশন 99, 500, 501, 502, এগুলো তো জামিনের এই যে মুসলেখা সম্পাদনের এগুলোর কিছু ক্রাইটেরিয়া দিয়ে দিছে। হেডলাইন গুলো বেশি করে মনে রাখিয়ে, এটা মনে রাখতে পারলে ভিতরের কথাগুলো এমনি পারা যায়। আসামি ও জামিনদারের মুসলেখা, সেকশন 99 হচ্ছে জামিন পাওয়ার পরে আসামি ও মুসলেখা দিবে, জামিনদারও মুসলেখা দিবে। এরপরে এই ধরনের মুসলেখা বেলবন্ড সম্পাদন হলে হেফাজত থেকে আসামিকে জামিন দিয়ে দিবে। এরপরে 500 বলতেছে প্রথম জামানত অপর্যাপ্ত হলে পর্যাপ্ত জামানত গ্রহণের আদেশ দেওয়ার ক্ষমতা। আপনি জামানত যেটা দিছেন এটা ভুলবশত যা দেওয়ার কথা তার চাইতে কম দিছেন, এটা ভুলবশত হতে পারে, প্রবঞ্চনাবশত হতে পারে। প্রবঞ্চনাবশত বলতে প্রতারণামূলক ভাবে বা অন্য কোনো ভাবে অপর্যাপ্ত জামানত গ্রহণ করা হলে, জামানত যদি অপর্যাপ্ত জামানত গ্রহণ করা হয় তাহলে কি জামিন পাওয়ার আগে পর্যাপ্ত জামানত দিতে হবে। এরপরে 502 বলতেছে জামিনদারের অব্যাহতি। আপনি জামিনদার যে হয়েছে সে চাইলে অব্যাহতিও চেয়ে নিতে পারবে। তখন আসামিকে কি করতে হবে, যে জামিনে ছিল তাকে আবার নতুন করে জামিনদার দিতে হবে। আর যদি সে নতুন করে জামিনদার দিতে না পারে তাহলে তাকে আবার পুনরায় কি করবে, জেলে ভরে দিবে, তার জামিন বাতিল করে দিবে। এটা হচ্ছে 502 জামিনদারের অব্যাহতি। তাইলে আপনার ইয়েতে হচ্ছে কি 499 হচ্ছে আপনার জামিনদার মুসলেখার ওই আসামির মুসলেখা। 500 হচ্ছে আপনার বাজার থেকে মুক্তি। হ্যাঁ, যে জামিনদার দিল তারপর আপনার মুসলেখা দিলে তাকে মুক্তি দিয়ে দিবে। আর 500 হচ্ছে যদি অনেক দুষ্ট আছে তো তাদের বেলবন্ডের টাকা যতটুকু বলে ততটুকু দেয় না, জামিনদার দেয় না, প্রতারণামূলক ভাবে জামিন নিতে চায়, আপনার জামিন হয়নি, আদালতের রায় ডিক্রি আদেশ এগুলো নকল করে জামিন করাই ফেলতে চায় ইত্যাদি ইত্যাদি। তখন কি হবে, তখন আপনার যদি অপর্যাপ্ত টাকা পয়সা দেয় তাইলে পর্যাপ্ত টাকা পয়সা দেওয়ার কথা বলবে। আর যদি জামিনে মুক্ত হয়েও যায় তাকে গ্রেপ্তার করতে পারবে ইত্যাদি ইত্যাদি। এরপরে যিনি জামিনদার ছিলেন সে জামিনদার নানা প্রয়োজনে যদি কি করা চায়, এই জামিনদার হয়তো অব্যাহতি পেতে চায়, তাহলে কি করতে হবে, সে যদি আবেদন করে তাকে অব্যাহতি দিয়ে দিতে, তখন যিনি জামিনে ছিলেন ওনার দায়িত্ব নতুন জামিনদার দেওয়া। ঠিক আছে, ওনার দায়িত্ব হচ্ছে নতুন জামিনদার দেওয়া। এই তো আমাদের জামিনের মূল পড়াশোনা এতটুকুতে শেষ। তাইলে কি জামিন কঠিন নাকি তেমন কঠিন না? কথাবার্তা বলে বুঝতে পারবো আসলে কঠিন কিনা, এখন তো মনে হচ্ছে সহজ। এরপরে বলছিলাম 492, 494, এখানে আশপাশের সেকশন গুলোর মধ্যে এই দুইটা সেকশনও গুরুত্বপূর্ণ। 492, 494। 492 কি বলছে, পাবলিক প্রসিকিউটর পাবলিক প্রসিকিউটর নিয়োগ দাঁড়ানোর ক্ষমতা। পাবলিক প্রসিকিউটর কে নিয়োগ দেয়? সরকার। পাবলিক প্রসিকিউটর নিয়োগ দেয় সরকার। এখন কোন কারণে পাবলিক প্রসিকিউটর অনুপস্থিত বা নিযুক্ত হয়নি, তখন মামলা পরিচালনার জন্য জেলা ম্যাজিস্ট্রেট কি করবে, সরকার কর্তৃক নির্ধারিত পদের নিম্ন পদস্থ পুলিশ অফিসার ছাড়া অন্য যে কোনো ব্যক্তিকে পাবলিক প্রসিকিউটর নিয়োগ করতে পারবে। সেক্ষেত্রে কে নিয়োগ করবে? জেলা ম্যাজিস্ট্রেট। জেলা ম্যাজিস্ট্রেট কে? আদালতের যে প্রধান জেলা ম্যাজিস্ট্রেট। না না না, জেলা ম্যাজিস্ট্রেট হচ্ছে ডিসি। উনি যখন অ্যাডমিনিস্ট্রেশন দেখবেন তখন হলো ডিসি, যখন উনি বিচার করবেন তখন হলো জেলা ম্যাজিস্ট্রেট, যখন উনি রাজস্ব আহরণ করবেন তখন উনি হয়ে যান কালেক্টর।
এই কালেক্টরের শব্দ কোথায় আছে? কালেক্টরের কথাবার্তা কোথায় কোথায় আছে কেউ বলতে পারবে? শিশু আইনে আছে, শিশু আইন। শিশু আইন তো গেছে ভাই, আমাদের বুড়াদের আইন কোথায় আছে এটা বলে। ধারা আছে, ধারা এইটা আছে আপনার ওই যে রিসিভার নিয়োগ করে না, যদি সরকারি কোন তখন এই রাজস্ব আদায়ের ক্ষেত্রে ভাইয়া অনুমতি দিলে কালেক্টর যদি অনুমতি দেয়, ওই ক্ষেত্রে ওনাকে রিসিভার নিয়োগ করতে পারবে। বুঝতে পাইছেন কোথায় আছে এই কালেক্টরের টার্মস? এরপরে 492 বলতেছে পাবলিক প্রসিকিউটর নিয়োগের ক্ষমতা। তাহলে পাবলিক প্রসিকিউটর নিয়োগ কে করবে? সরকারে করবে। পাবলিক প্রসিকিউটরের নিয়োগ কে করবে? সরকারে করবে। গুরুত্বপূর্ণ হলো এইটা। এরপরে সরকার যদি নিজেই না থাকে, সরকার না থাকার উদাহরণ পাইছেন আপনারা? জি ভাইয়া, বর্তমান পরিস্থিতি নেই। হ্যাঁ, রিসেন্ট কয় তারিখ সরকার ছিল না। ভাই সরকার না থাকলে কি হবে? এখন নতুন করে নিয়োগ দিছে না আবার? এখন তো নতুন করে নিয়োগ দিছে, আমার হচ্ছে ওইটা না। এমনিতে তো আপাতত দৃষ্টিতে মনে হয় সরকার ছাড়া রাষ্ট্র চলে না, কিন্তু আমাদের বাংলাদেশ হলো ব্যতিক্রম, সব সম্ভবের দেশ। রিসেন্টলিও কয়দিন সরকার ছিল না, এগুলো কয় তারিখ বাংলাদেশে কোনো ধরনের সরকার ছিল না। সম্ভবত 5-6 আগস্টের 6 কোন ধরনের সরকার ছিল না, গেছে। এরপরে 75-এর 15 আগস্টের পরও কয়েকদিন সরকার ছিল না। তারপর হচ্ছে আমাদের 692 পরে 494। 494 কি বলা আছে? মামলা এটা গুরুত্বপূর্ণ। মামলা প্রত্যাহারের ফলাফল, এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে যদি মামলা প্রত্যাহার করে কি হবে? অভিযোগ প্রণয়নের পূর্বে করলে আসামি অব্যাহতি পাবে, আর পরে করলে আসামি খালাস পাবে। হ্যাঁ, অভিযোগ প্রণয়নের পূর্ব যদি করে, চার্জ গঠনের পূর্ব যদি করে, তাহলে আসামিকে অব্যাহতি দিয়ে দিবে। আর চার্জ গঠনের পর যদি করে, তাহলে আসামিকে কি করবে? খালাস দিবে। খালাস দিবে। আপনার ম্যাজিস্ট্রেট আদালত কত ধারা অনুযায়ী চার্জ গঠন করে? 243 না 42, 242 কাজ গঠন। 42, হ্যাঁ, চার্জ গঠন করে ম্যাজিস্ট্রেটে 242। আর অব্যাহতি কত ধারায় দেয় ম্যাজিস্ট্রেটে? 241। এরপরে দোষ স্বীকার করলে দণ্ড দিবে কত নাম্বার সেকশন অনুযায়ী ম্যাজিস্ট্রেটে? 243। তাইলে কোনো মামলায় চার্জ গঠন হয়নি, এই মামলা প্রত্যাহার করতে চাচ্ছে, তাহলে আসামিকে কি করবে? অব্যাহতি দিবে। অব্যাহতি দিবে। যদি চার্জ গঠন হয়ে যায়, এরপরে মামলা প্রত্যাহার করতেছে, তাহলে আসামিকে কি করবে? খালাস দিবে। খালাস। 245 অনুযায়ী। হ্যাঁ, খালাস দিবে। এই খালাস দিবে যে আপনার 494 সেকশন অনুযায়ী। মামলা প্রত্যাহারের খালাস হচ্ছে 494। ঠিক আছে? এই তাসনিম আপা, মামলা প্রত্যাহারের খালাস কত নাম্বার সেকশনে? 494। ভাইয়া 245 খালাস আছে না মনে হয়? আছে। ওইটা হচ্ছে অন্য খালাস, ওইটা বিচার আচার করে খালাস। ঠিক আছে? আর তাহলে 248-এর প্রত্যাহারটা কিসের? 248-এ প্রত্যাহার না, 248-এ অনুপস্থিত থাকলে। 247 অনুপস্থিত থাকলে। হ্যাঁ, আর 248-এ অভিযোগ পরে
ও আচ্ছা, 248 হচ্ছে আপনার অভিযোগটাই প্রত্যাহার করলে, 248 হচ্ছে অভিযোগ প্রত্যাহার করলে, ঠিক আছে কথা। 248 হচ্ছে আপনার অভিযোগ যখন দিছে সেই অভিযোগও যদি প্রত্যাহার করে তখনও আসামিকে খালাস দিবে। অভিযোগ প্রত্যাহার করে নিলে তখনও আসামিকে কি করবে? খালাস দিবে। এখানে দুই জিনিস, একটা হচ্ছে মামলা প্রত্যাহার আর একটা হচ্ছে অভিযোগ প্রত্যাহার। অভিযোগ প্রত্যাহার আর মামলা প্রত্যাহারের মধ্যে ডিফারেন্স কি? অভিযোগটা সাধারণত কোর্টে করা হয়, ম্যাজিস্ট্রেটের নিকট। ম্যাজিস্ট্রেটের নিকট। যেটা এখানে আলোচনা করতে হয় এটা হচ্ছে এজাহার, থানায় যেটা দায়ের করা হয়। থানায় যেটা দায়ের করা হয় ওইটা হচ্ছে এজাহার। 154 ধারা। এই মামলা প্রত্যাহার হচ্ছে বেসিক্যালি 494 মামলা প্রত্যাহার হচ্ছে, মনে রাখবেন এটা হচ্ছে দায়রা আদালতের মামলাগুলো প্রত্যাহার করা। পাবলিক প্রসিকিউটর মামলা পরিচালনা করেন দায়রা আদালতে। আর 248 মামলা প্রত্যাহার করা হলো ম্যাজিস্ট্রেট আদালত। ম্যাজিস্ট্রেট আদালতের। বুঝে পাইছেন 248 আর 494 মধ্যে পার্থক্য কি? জি জি বুঝতে পারছি, এটা সাধারণত দায়রা আদালতে হয়। 494 দুইটা মামলার ক্ষেত্রে হ্যাঁ, দুটো মামলার ক্ষেত্রে হবে 494। এটা যদি দায়রা দ্বারা বিচারযোগ্য হয় সেক্ষেত্রে 494 জিআর হোক সিআর হোক, সিআর মামলাও আপনার দায়রা কর্তৃক বিচারযোগ্য হতে পারে না, হতে পারে অবশ্যই হতে পারে। তাইলে 494 যেহেতু আপনার মামলা প্রত্যাহার, তাইলে আপনার দায়রা কত নাম্বার সেকশন অনুযায়ী অব্যাহতি দিবে আসামিকে? দায়রা অব্যাহতি দিবে কত নাম্বার সেকশন অনুযায়ী? 265 365 365 না 265 ভেরি গুড, 265। এরপর হচ্ছে আপনার ইয়ে করবে, অভিযোগ গঠন করবে দায়রা আদালত কত নম্বর সেকশন অনুযায়ী? 265 হ্যাঁ 265। আর দোষীদের ঘরের ভয় 65 উমর দোষীকে। হ্যাঁ 265। ঠিক আছে, এই জিনিসগুলো আপনাদেরকে অনেকবার পড়াইলাম, একটু মনে রাখিয়েন। আল্লাহ হাফেজ। কালকে সারাদিন আপনাদের ক্লাস বন্ধ থাকবে, ভাইয়া একটু ঢাকা যাব, দোয়া করিয়েন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।